আমি পিউ। নমস্কার জানাই সকলকে। আজ আমাদের 2 নম্বর এপিসোড নিয়ে চলে এলাম। আজকে এপিসোডে থাকছে 3টি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাগুলিতে যাওয়ার আগে বলি, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন এমন আরও সত্য ভৌতিক ঘটনা পাওয়ার জন্য। আজ যে 3টি ঘটনা শোনাবো তার মধ্যে 2টি ঘটনা পুরনো জমিদার বাড়ি নিয়ে, এবং আরেকটি ঘটনা একটি অ্যান্টিক শপ থেকে একটি আয়না কিনে কীরকম বিপদে পড়েছিল সেই বিষয় নিয়ে। যখন তখন আপনাদের সাথে এই রকম বিপদ ঘটে যেতে পারে। আজকের ঘটনাগুলি পাঠিয়েছেন বর্ধমান থেকে রাজু পুরকায়স্থ, হুগলি থেকে তনু পাত্র ও হাওড়া থেকে সুজন হালদার। প্রতি শনিবার রাত 9টার সময় এমন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আমরা চলে আসি। শুরু করছি আজকের প্রথম ঘটনা। শীতের এক গভীর রাত, শহর থেকে দূরে এক পুরনো জমিদার বাড়ি দেখতে গিয়েছিল রাজু। রাজু ছোটবেলা থেকেই পুরনো জিনিস ও রহস্যের প্রতি এক গভীর আকর্ষণ। জমিদার বাড়িটি প্রায় 200 বছরের পুরনো। দীর্ঘদিন ধরে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় লোকজনের মুখে নানা অলৌকিক ঘটনার কথা শুনে রাজু আরও বেশি কৌতূহল হয়ে উঠেছিল। সন্ধ্যা নেমে আসতেই চারপাশের পরিবেশটা কেমন যেন পাল্টে গেল। গাছপালার ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠল। রাজু যখন বাড়ির ভেতরে ঢুকল তখন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ তার নাকে এলো। ভেতরে কোথাও কোনো আলো নেই, শুধু তার টর্চের আলোতেই পথ দেখা যাচ্ছিল। মেঝেতে জমে থাকা ধুলো আর মাকড়সার জালে বাড়িটা যেন এক ভুতুড়ে রাজত্বের মতো লাগছিল। হঠাৎ রাজু শুনতে পেল ওপরের তলা থেকে যেন কেউ হেঁটে যাচ্ছে ধীর পায়ে। কাঠ নির্মিত মেঝেতে সেই পায়ের শব্দগুলো যেন স্পষ্ট আসছিল। রাজু প্রথমে ভাবছিল হয়তো কোনো ইঁদুর বা অন্য কোনো প্রাণী, কিন্তু শব্দটা এতটাই স্পষ্ট যে তা কোনো মানুষের পায়ের শব্দ বলে মনে হচ্ছিল। রাজু সাহস করে ওপরের দিকে যেতে শুরু করলো। সিঁড়ির ধাপগুলো ভাঙা, প্রতিটি ধাপ পার হওয়ার সময় সেগুলো ঘর ঘর করে উঠছিল। ওপরের তলায় পৌঁছে সে দেখল একটি লম্বা করিডোর। করিডোরের শেষ প্রান্তে একটি বন্ধ ঘরের দরজা। সেই ঘরের ভেতর থেকে কেমন যেন এক ফিসফিসানি শব্দ ভেসে আসছে। রাজু কৌতূহল সামলাতে পারল না। সে ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে গেল। কান পেতে শুনল কেউ যেন চাপা গলায় কিছু একটা বলছে, কিন্তু কোনো শব্দই স্পষ্ট বোঝা যাচ্ছে না। রাজু দরজার হাতলে হাত দিতেই শীতল একটা অনুভূতি তার হাতের ভেতর দিয়ে বয়ে চলে গেল। হাতলটি বরফের মতো ঠান্ডা। সে যখন দরজা খুলতে যাবে ঠিক তখনই তার টর্চের আলোয় ঘরের দরজার ওপর একটা কালো ছায়া দেখতে পেল। ছায়াটি যেন একজন লম্বা মানুষের, যার মাথার চুলগুলো লম্বা এবং এলোমেলো। রাজু ভয়ে জমে গেল। ছায়াটি নড়ছে না, কিন্তু রাজু স্পষ্ট অনুভব করতে পারছে কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। তার শরীরে যেন শীতল ঘাম ঝরতে শুরু করলো। সে আর এক মুহূর্তে ওখানে দাঁড়াতে পারল না। দ্রুত পায়ে সে পেছন দিকে হাঁটতে শুরু করলো এবং সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। নিচে নেমে আসার পর সে শুনতে পেল ওপর থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে, রাজু। সেই ডাক যেন তার পরিচিত কোনো কণ্ঠস্বরের মতো, কিন্তু তাতে ছিল এক অস্বাভাবিক শীতলতা। রাজু আর পেছনে তাকালো না।
সে যত জোরে সম্ভব ছুটতে শুরু করলো। বাড়ি থেকে বেরিয়ে সে খোলা মাঠে এসে হাঁপাতে লাগলো। তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। পেছনে তাকিয়ে দেখল জমিদার বাড়ির জানালার ফাঁক দিয়ে এক জোড়া জ্বলন্ত চোখ তার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। সেই রাতটি রাজু কখনোই ভুলতে পারেনি। সে আর কখনোই সেই জমিদার বাড়ির ধারে কাছে যায় না। আজও যখন সে কোনো পরিত্যক্ত পুরনো বাড়ির পাশ দিয়ে যায়, তখন তার কানে সেই ফিসফিসানি ডাকটি যেন আবার ভেসে আসে। এই ঘটনাটি ছিল তার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা। শনিবারের রাত মানেই ভূত চতুর্দশীর সত্য ভৌতিক ঘটনা। আপনারাও চাইলে আপনাদের জীবনে বা পরিচিত এমন কোনো ঘটনা থেকে থাকলে আমাদেরকে পাঠাতে পারেন আমাদের মেল আইডিতে। এবার আসি দ্বিতীয় ঘটনায়। পুরনো জিনিসপত্র কেনা বেচার এক দোকান থেকে তনু দারুণ দেখতে এক আয়না কিনেছিল। আয়নাটা ছিল বেশ পুরনো, একটা ভারী কাঠের ফ্রেমে আটকানো। বিক্রেতা বলেছিল এই আয়নাটা অনেক পুরনো, কিন্তু এর ইতিহাস কেউ জানে না। তনু সে কথায় খুব একটা গুরুত্ব দেয়নি। সে আয়নাটা নিজের শোয়ার ঘরে টাঙিয়েছিল, যাতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের চেহারাটা দেখতে পায়। প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু তারপর থেকেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। মাঝে মধ্যে তনু আয়নার দিকে তাকালে দেখত তার নিজের প্রতিবিম্ব যেন এক মুহূর্তের জন্য হাসছে, অথচ তনুর মুখে তখন কোনো হাসি ছিল না। প্রথম প্রথম সে ভেবেছিল এটা তার চোখের ভুল, কিন্তু এমন ঘটনা বারবার ঘটতে লাগলো। একদিন রাতে তনু ঘুমাতে পারছিল না। বিছানায় শুয়ে শুয়ে সে আয়নার দিকে তাকিয়েছিল। হঠাৎ দেখল আয়নার মধ্যে তার প্রতিবিম্বের মুখটা বিকৃত হয়ে গেল। একটা চাপা আর্তনাদের মতো শব্দ হলো। তনু ভয়ে চোখ বন্ধ করে ফেলল। যখন আবার চোখ খুলল, দেখল প্রতিবিম্বটা শান্ত, স্বাভাবিক। সে নিজেকে বোঝালো এটা তার মনের ভুল ছাড়া আর কিছুই নয়। কিন্তু আসল ভয় শুরুটা হয়েছিল তার কয়েকদিন পর। সেদিন তনু ঘরের মধ্যে বসে ল্যাপটপে কাজ করছিল। ঘরের ভেতরটা একদম শান্ত। হঠাৎ তার চোখ গেল আয়নার দিকে। সে দেখল তার প্রতিবিম্বটা ল্যাপটপের দিকে তাকিয়ে নয়, বরং তার উল্টো দিকে জানালার দিকে তাকিয়ে আছে। তনুর প্রতিবিম্বের মুখ ছিল এক শীতল স্থির দৃষ্টি। তনু আতঙ্কে চমকে গেল। সে স্পষ্ট দেখল তার প্রতিবিম্বের হাতটা ধীরে ধীরে ওপরের দিকে উঠল এবং জানালার কাছে একটা নখ দিয়ে আঁচড় কাটল। আঁচড়ের তীক্ষ্ণ শব্দে তনু চমকে উঠল। সে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং আয়নার সামনে গেল। আয়নার কাছে কোনো দাগ নেই, কিন্তু তার প্রতিবিম্বটা তখনও জানালার দিকে তাকিয়ে আছে, তার দিকে নয়। তনু চিৎকার করে উঠল, কে তুমি? আয়নার ভিতর থেকে কোনো উত্তর এলো না, শুধু প্রতিবিম্বের ঠোঁট দুটো ধীরে ধীরে নড়তে লাগলো, যেন কিছু একটা বলতে চাইছে। ভয় কাঁপতে কাঁপতে তনু আয়নাটা দেয়াল থেকে নামিয়ে এনে একটা কম্বল দিয়ে মুড়ে আলমারির মধ্যে রেখে দিল। পরের রাতে তনুর ঘুম ভেঙে গেল একটা বিকট শব্দে। দেখল শোয়ার ঘরের আলমারির দরজা খুলে গেছে
এবং আয়নাটা মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ ছিল মেঝেতে আয়না ভাঙা টুকরোগুলোর মধ্যে একটা প্রতিবিম্ব, যা তার দিকে তাকিয়ে বীভৎসভাবে হাসছে। সেই হাসির শব্দে তনুর জ্ঞান চলে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন সকাল। আয়নাটা মেঝেতে নেই, শুধু তার ভাঙা টুকরোগুলো ছড়িয়ে আছে। সেই ঘটনার পর থেকে তনু আর কখনোই তার ঘরে আয়না রাখেনি। কিন্তু আজও রাতে ঘুমাতে যাওয়ার আগে তার মনে হয় কেউ যেন তার শোবার ঘরের কোনো একটা কোণ থেকে তাকে দেখছে। ঘটনাগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর একটা ছোট্ট লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। এবার যাওয়া যাক তৃতীয় ঘটনায়। শহরের কোলাহল থেকে অনেক দূরে পুরনো একটি গ্রামে ছিল রায়চৌধুরীদের বিশাল একটি জমিদার বাড়ি। বাড়িটি প্রায় 100 বছর ধরে পরিত্যক্ত ছিল, কারণ গ্রামের মানুষের বিশ্বাস ছিল এটি অভিশপ্ত। কেউ রাতের বেলায় বাড়ির আশেপাশেও যেত না। শহর থেকে 4 বন্ধু রনি, দীপ, অর্ক এবং সুমি অ্যাডভেঞ্চারের খোঁজে সেই বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। গ্রামবাসী অনেক বারণ করা সত্ত্বেও তারা শোনেনি। সূর্যাস্তের পর তারা টর্চ আর কিছু খাবারের প্যাকেট নিয়ে বাড়ির ভেতর ঢুকল। পুরনো সেই বাড়ির প্রতিটি কোণায় জমা ছিল ধুলো আর মাকড়সার জাল। কাঠের মেঝেতে পা রাখতেই পুরনো আসবাবপত্র থেকে অদ্ভুত এক শব্দ শোনা গেল, যেন বাড়িটি তাদের আগমন পছন্দ করছে না। 4 বন্ধু মাঝের হলঘরে বসে গল্প করছিল। হঠাৎ অর্ক একটি পুরনো ছবি দেখতে পেল, এক জমিদার পরিবারের ছবি। ছবিতে দেখা গেল এক ছোট্ট মেয়ে বিষণ্ণ চোখে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। রাত গভীর হতে শুরু করলে হঠাৎ করে বাড়ির বাইরে থেকে কুকুরের ডাক শোনা বন্ধ হয়ে গেল। চারপাশে নীরবতা এত ভয়ঙ্কর ছিল যে নিজেদের নিঃশ্বাসের শব্দ তাদের কানে বাজছিল। হঠাৎ হলঘরের পাশের করিডর থেকে পায়ের শব্দ শোনা গেল। প্রথমে তারা ভাবল হয়তো তাদেরই কারোর পায়ের শব্দ, কিন্তু শব্দটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। রনি টর্চ জ্বালিয়ে দেখল করিডরটা একেবারে ফাঁকা। শব্দটা বন্ধ হতেই এবার একটি পুরনো ধুলো পড়া পিয়ানো থেকে সুর ভেসে আসলো। শুনে মনে হলো কেউ যেন ভুল সুরে পিয়ানো বাজাচ্ছে। তারা চমকে উঠল। এই বাড়ির আশেপাশে তো কেউ নেই। সুমি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমার মনে হচ্ছে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু দীপ হাসতে হাসতে বলল, আরে এটা হয়তো বাতাসের জন্য হচ্ছে, পুরনো বাড়ি তো এমন হয়। এই কথা শেষ হতে না হতেই তাদের পেছন থেকে কেউ যেন ফিসফিস করে বলল, আমি আছি।
চার বন্ধু একসঙ্গেই পিছন ফিরে তাকালো। তারা দেখতে পেল সেই ছবিটির ছোট্ট মেয়েটি তাদের দিকে তাকিয়ে হাসছে। কিন্তু তার চোখ থেকে টকটকে লাল রক্ত গড়িয়ে পড়ছে। ভয়ে তাদের গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। মেয়েটি এক ঝটকায় মিলিয়ে গেল, কিন্তু হলঘরের পুরনো কাচের ঝাড় লণ্ঠনটি হঠাৎ করে জোরে জোরে দুলতে লাগলো। পরের দিন সকালে গ্রামের মানুষ জমিদার বাড়ির সামনে এসে দেখে চার বন্ধুর একটিও নেই। শুধু মেঝেতে পড়ে আছে একটি টর্চ আর কিছু খাবারের প্যাকেট। গ্রামবাসী আজও বিশ্বাস করে ওই চার বন্ধু সেই অভিশপ্ত বাড়িতে চিরতরে হারিয়ে গেছে। আর রাতের বেলায় এখনও নাকি সেই বাড়ি থেকে শিশুদের অস্পষ্ট হাসির শব্দ শোনা যায়।